নমস্কার, আমি রীতি আর আপনারা শুনছেন গল্পকথক রীতি শর্ট স্টোরি চ্যানেল। আশা করছি আজকের গল্প আপনাদের খুব ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের গল্প। মোগলসরাই স্টেশনে এসে ট্রেনটা যখন পৌঁছল রাত 10টা বেজে গেছে। এরপর আর লোকালটার জন্য অপেক্ষা করা যায় না। এই পথটুকু টাঙা নয়তো এক্কাতেই যাওয়া যাক, করুণাময় বলল। রাত 10টা বলতে কি বোঝায় স্টেশনের ঝকঝকে আলোয় এতক্ষণ ওরা কেউই ঠাউর করতে পারেনি। টের পেল আলোর এলাকা পার হয়ে এসে। ওভারব্রিজের এদিকে নামতেই গা ছমছম অন্ধকার। একটা বিড়ির দোকানে টিমটিমে হ্যারিকেনটা জ্বলছে শুধু। কোলে কুলো নিয়ে বিড়ি পাকাচ্ছে একজন, আর ঘাস চিবোতে চিবোতে পা ছুঁড়ছে ঘোড়াটা। মশার কামড়েই ভয় তো। একটাই টাঙা, শেয়ারে ভাড়া ঠিক করে উঠে পড়ল ওরা, করুণাময় আর নীলা, কোলের ছেলেটাও। বড়শির মতো বাঁক নিয়ে টাঙাটা হঠাৎ ছুটতে শুরু করল। এমন ঝাঁকানি, শক্ত করে না ধরে বসলে এক্ষুনি বুঝে ছিটকে পড়বে রাস্তায়। মিনিট কয়েকের মধ্যেই নির্জন আর নিঝুম অন্ধকারের মাঠে নামল টাঙাটা। পিচের পথটুকুর ওপরেই যেন রাজ্যের অন্ধকার এসে জমেছে। চারদিক চুপচাপ, কোথাও কোনো শব্দ নেই, কোথাও কোনো আলো নেই। দুপাশের ঢালু মাঠের মাঝ দিয়ে শুধু শিরদাঁড়ার মতন উঁচু হয়ে আছে লম্বা মেটাল রোড। দুজোড়া খুঁড়ের টপাটপ আওয়াজ ছাড়া আর কিছুই কানে আসে না। পথের দুপাশে গাছের সারি, ছায়া শরীরের রহস্য মেখে নিঃশ্বাস চেপে আছে। স্তব্ধতা ভাঙবার জন্য মাঝে মাঝে দু চারটে কথা বলে নীলা, দু চারটে কথার জবাব দেয় করুণাময়। তারপর আবার সেই নীরবতা। বাচ্চাটাকে এক বুক থেকে আর এক বুকে বদলে নিতেই হাতে চুড়িতে টুংটাং আওয়াজ উঠল। ভয় হবার কথা বটে, নেই নেই করেও হাতে গলায় 1,000-5 টাকার সোনা আছে। আর এমন নির্জন রাতের রাস্তায় টাঙাওয়ালাদের গুন্ডামির কথা তো শোনাই যায়। লোকটা অবশ্য রোগা সোগা, কিন্তু করুণাময়ী বা কি এমন পালোয়ান? তাছাড়া রাস্তার কোথাও দলের লোক যে অপেক্ষা করছে না, তাই বা কে বলতে পারে? করুণাময়ও যেন অনেকক্ষণ চুপচাপ, কথা বলছে না কোনো। কেন? ভাবতেই কেমন ভয় ভয় করল। নীলা পিছন ফিরে তাকালো। না, গঙ্গার পুল এখনো অনেক দূরে। দূরের আলোর সারিও গাছপালায় ঢাকা পড়েছে। গাড়িটা খাড়াই উঠতে শুরু করেছে ইতিমধ্যে। কিন্তু শব্দ ভেসে আসছে কিসের? টাঙারই ডুমডুমি যেন। ঘোড়ার খুঁড়ের টপাটপ টপাটপ আওয়াজ আসছে। ওদের গাড়িটার অনেক আগে আর একটা টাঙা চলছে বোধহয়। হ্যাঁ, ঘাড় ফিরিয়ে সামনের পথের দিকে তাকালো নীলা। অনেক আগে এক টুকরো সলতে পোড়া লণ্ঠন দুলছে মনে হলো। তারপর হঠাৎ একসময় আলো অদৃশ্য হয়েছিল, শব্দ শোনা যায়নি। কখন আপনা থেকেই ভয় মুছে গিয়েছিল নীলার মন থেকে। তন্দ্রায় চোখ জুড়ে আসছিল একবার, আবার পর মুহূর্তেই চোখ টেনে ঘুম তাড়াবার চেষ্টা করছিল। আর সেই ফাঁকে কখন সত্যি সত্যি সে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা চিৎকারে চমকে জেগে উঠল নীলা, আর পরক্ষণেই আতঙ্কে শিউরে উঠল। খোকন কই? যাক, পড়ে যায়নি, করুণাময়ের কোলেই আছে। ঘুমে ঢুলতে ঢুলতে কখন করুণাময়ের কাঁধে মাথা রেখেছিল ও, আর সেই ফাঁকে নীলার অজান্তেই খোকনকে কোলে তুলে নিয়েছে করুণাময়। কিন্তু চিৎকার কিসের? নীলা ভালো করে চেয়ে দেখলে একপাশে একটা টাঙা আর বিদঘুটে চেহারার একটা লোক দুহাত তুলে ওদের পথ আটকে দাঁড়িয়েছে। লণ্ঠনের ক্ষীণ আলোয় অস্পষ্ট হলেও লোকটাকে দেখা গেল। বেঁটে আর মোটা, কালো নিশ্চয়ই। শুধু সাদা ফুটফুটে একটা ধুতি আর পাঞ্জাবি দাঁড়িয়ে আছে যেন। মুখটা অন্ধকারে মিলিয়ে গেছে। পাঞ্জাবির হাতা দুটোর ভিতর থেকে রক্তমাংসের কোনো হাত বেরিয়ে এসেছে বলে মনেই হলো না। স্কন্ধকাটাও বোধহয় এতখানি বিভৎস নয়। আতঙ্কের ঝিমঝিমানি দূর হতেই চোখ পড়ল আরও একজনের ওপরে। দেখলে
টাঙাটার আড়ালে দাঁড়িয়ে রয়েছে একটি মেয়ে। কপাল অবধি ঘোমটায় ঢাকা এক টুকরো ফর্সা মুখ, আর নম্র চোখে হয়তো ওদেরই লক্ষ্য করছে। ইতিমধ্যে কি যেন কথা হলো করুণাময় আর ওই গুন্ডা মতো লোকটার সঙ্গে। কি বিশ্রী আর মোটা লোকটার গলার স্বর, আর গায়ে শক্তিও তেমনই। বাক্স প্যাঁটরাগুলো ও গাড়ি থেকে এই গাড়িতে এনে রাখলো এমন অবহেলায় যেন দুটো হালকা সুটকেস আনল। শালার ঝামেলা! মাঝ রাস্তায় চাকা ভেঙে পড়ে রইলেন। আপনারা না থাকলে কি দশাটা হতো বলুন তো? কথার শেষে সশব্দে হেসে উঠল লোকটা, আর সঙ্গে সঙ্গে দুপাটি সাদা দাঁত ঝকঝক করতে লাগল। করুণাময় বিরক্তির গলায় বললে, আসুন তাড়াতাড়ি, এমনিতেই রাত অনেক হয়েছে। তা হয়েছে বই কি। লোকটা একটা তুড়ি বাজালো হাতে। শ্যামো, উঠে পড়ো চটপট। মেয়েটি এগিয়ে এলো ধীরে ধীরে টাঙার আড়াল থেকে। ঘোমটাটা টেনে বাড়িয়ে দিলে একটু, তারপর পাদানিতে পা দিয়ে উঠবার আগেই ওকে টুপ করে দু হাতে শূন্যে তুলে ধরল লোকটা, বসিয়ে দিল সামনের আসনে, নিজেও উঠে বসল। টাঙা ছেড়ে দিতেই ঝরঝর করে ঘাম ঝরে পড়ল। তবু কেমন অস্বস্তি লাগলো নীলার। পিঠোপিঠি বসেছে ওরা। মাঝখানে ইঞ্চিখানেকের একটা কাঠের ব্যবধান থাকলেও ঝাঁকানির চোটে পিঠে পিঠ লাগছে মাঝে মাঝেই। আবার তাও ওই অদ্ভুত লোকটাই বসেছে ওর পিছনে। করুণাময়ের পিঠে কি ওই মেয়েটার পিঠ লাগছে? নীলা ভাবলে এক মুহূর্ত, আর চোখে একবার তাকিয়ে মনে মনে হাসলে। গঙ্গার পুলে উঠতেই ওপারের আলো ঝলমল শহর চোখে পড়ল। ঠান্ডা জলে জল বাতাসের প্রলেপ পড়ল সারা গায়ে। ফিসফিস করে বললে, ধর্মশালার খবরটা নাও না এবার। করুণাময় খানিক কিন্তু কিন্তু করে হঠাৎ জিজ্ঞেস করলে, আপনারা কোথায় যাবেন? চৌখাম্বা বাজারের মুখে। আমার নিজের বাড়ি আছে। 20-25, হ্যাঁ 20-25 বছর তো হয়ে গেল এখানে। বিশ্বনাথের গলিতে একটা জরির, একটা তামা পেতলের দোকানও আছে আমার। নিবারণ মাইতি, আমার নাম নিবারণ মাইতি। নিবারণ মাইতির জড়িবুটির দোকান বললেই যে কেউ দেখিয়ে দেবে। বেটে থামের মতন চেহারা লোকটার, অথচ চোখে মুখে কথার খই ফুটছে। মুখে আঁচল চাপা দিয়ে নীলাকে হাসি চাপতে হবে বুঝি এইবার। ঘাড় ফিরিয়ে লোকটার দিকে তাকালে নীলা। দেখতে পেলে না কিছু বিশেষ। মনে হলো অন্ধকারটা হঠাৎ এক জায়গায় ঘন হয়ে আবছা মূর্তি নিয়েছে, শুধু মানুষ নয়। করুণাময় কি বলতে চায় সেই দিকে হুঁশই নেই নিবারণের। নিজের মনেই অনর্গল আত্মকাহিনী আউড়ে যায়। ভদ্রতার খাতিরেও জিজ্ঞেস করে না কোথায় যাবেন, কোথায় উঠবেন। টাঙাটাও এদিকে গঙ্গার পুল পার হয়ে আলো উজ্জ্বল শহরে ঢুকছে। করুণাময় শেষে নিজেই প্রশ্ন করল, ভালো ধর্মশালা বা হোটেল টোটেলের খবর দিতে পারেন? ধর্মশালা? ভালো অথচ ধর্মশালা? আসল উত্তর এড়িয়ে গিয়ে লোকটা আবার বাকবকুনি শুরু করলে। তার চেয়ে বলুন না সোনার পাথর বাটি। নিজের রসিকতায় নিজেই হাসলে লোকটা। বললে, 20-25 বছর হয়ে গেল মশাই এই কাশিতে। চোখ বেঁধে ছেড়ে দিন, চৌখাম্বার বাড়ি থেকে ঠিক দেখবেন দোকানে পৌঁছে যাব। একটা কলার খোসাতেও পা পড়বে না। আর আপনি বলেন কি না, না মানে খবরটা পেলে উপকার হতো। খবর আমি না দিলে কে দেবে শুনি? ধর্মশালাই বলুন আর অধর্মশালাই বলুন, কাশির সব শালাকেই আমি চিনি। ডালকামুন্ডিতে চলে যান সিধে, বাঙালির হোটেল চান তো তাও পাবেন। তবে পাড়াটা খারাপ, বাইজি বেবুসেদের আড্ডা। কথা পাল্টাবার জন্য করুণাময় তাড়াতাড়ি বলে উঠল, হোটেলের নামটা কি বলে দিন না। মুখুজ্জের হোটেল বললেই নিয়ে যাবে। আমার পেয়ারের লোক হচ্ছে গিয়ে বলবে নিবারণ মাইতি পাঠিয়ে দিলে। আমার নামটা করতে কিন্তু ভুলে যাবেন না। আই রোখো রোখো রোখো! টাঙাওয়ালার উদ্দেশ্যে চেঁচিয়ে উঠল নিবারণ হঠাৎ। চৌখাম্বার গলির সামনেই টাঙা দাঁড়ালো। ছোটোখাটো সুন্দরী বউটিকে টুপ করে আবার নামিয়ে দিয়ে বুঁচকা বুঁচকিগুলো দু হাতে ঝুলিয়ে টাঙার পিছনে এসে দাঁড়ালো নিবারণ। নীলাকে বললে,
আসি মা লক্ষ্মী, রইলেন তো এখন কদিন, যাবেন আমার দোকানে। বিশ্বনাথের গলিতে ঢুকেই বলবেন নিবারণ মাইতির জড়িবুটির দোকান, তাহলেও দেখিয়ে দেবে। নমস্কারের বদলে কাঁধটা একটু ঝাঁকালে শুধু। আসি তাহলে। ঘাড় নেড়ে সম্মতি জানালে নীলা, আর সঙ্গে সঙ্গে নিবারণের আড়ালে দাঁড়ানো বউটির দিকে চোখ গেল ওর। ঘোমটা খুলে পড়েছে। হঠাৎ যেন মেয়েটির সারা মুখে রক্ত জমে গেছে। বিস্ময়ের দৃষ্টিতে বড় বড় চোখ মেলে তাকিয়ে আছে করুণাময়ের দিকে। ফিরে তাকালে নীলা। হ্যাঁ, বাজারে ঝলমলে আলোয় নীলা স্পষ্ট দেখতে পেলে করুণাময়ের মুখেও অস্বস্তির ছায়া। মেয়েটি বললে, বউ বুঝি? মেয়েটি এগিয়ে এসে কৌতুকের হাসি হাসলে। তারপর একবার করুণাময়ের দিকে, একবার নীলার দিকে তাকিয়ে আবার প্রশ্ন করলে, বউ বুঝি? বলেই করুণাময় অন্যদিকে মুখ ফেরালো। মেয়েটি তবু নাছোড়বান্দা। করুণাময়ের কোলের শিশুটিকে দেখিয়ে আবার প্রশ্ন করলে, এ কি তোমার? আবার সেই গম্ভীর গলার ছোট্ট উত্তর। ছেলে না মেয়ে? করুণাময় উত্তর দিলে না দেখে নীলাই বলল, ছেলে। মেয়েটি ঠোঁট টিপে হাসল। তারপর নিবারণের কানে কানে কি যেন বললে। নিবারণ চমকে উঠল। হ্যাঁ, এতক্ষণ বলনি? আরে মশাই, আসুন আসুন আসুন, নেমে আসুন। হোটেলে কোথায় যাবেন? করুণাময় কোনো রকমে বললে, না না থাক, মুখুজ্জে না কার। হ্যাঁ হ্যাঁ, মুখুজ্জের হোটেলে যাবেন? শালা 1 নম্বরের চোচ্চর। আসুন তো, নেমে আসুন। তাছাড়া আপনি হলেন গিয়ে সম্বন্ধে আমার সবচেয়ে বড় সম্বন্ধ, কি বলেন? অগত্যা নামতেই হলো ওদের। নীলা শুধু সকৌতুকে বললে, পরিচয়টা কি এ জন্মের না গত জন্মের? করুণাময় উত্তর দিলে না। পরিচয় তো গত জন্মের নয়, গত জীবনের। শ্যামলীর সঙ্গে আবার দেখা হবে এতদিন বাদে, হঠাৎ এমনভাবে দেখা হবে ভাবতেও পারেনি করুণাময়। কত বদলে গেছে শ্যামলী, নতুন মানুষ হয়ে গেছে। আর সারা রাস্তা ওর পিঠের স্পর্শ পেয়েও করুণাময় বুঝতে পারেনি, একবারের জন্য সন্দেহ হয়নি। অথচ এই তো কটা বছর আগে সিঁড়িতে পায়ের শব্দ হলে বুঝতে পারত। কাছাকাছি বাড়িতেই তো ওরা থাকত। করুণাময়ের সঙ্গে বাড়িতে এসে দেখা না করতে পারলেও দেখা দিয়ে যেত সে প্রতিদিন বিকেলে। রোদ পড়ার সঙ্গে সঙ্গে কান পেতে বসে থাকত করুণাময়। তারপর ওর বোনের সঙ্গে দুরদার করে কাঠের সিঁড়িতে শব্দ করে ছুটতে ছুটতে ওপরে উঠে আসত শ্যামলী। 2-একটা সকৌতুক ইশারা, ইঙ্গিত, 2-4টে ছোট ছুটকো কথা ছাড়া আর কিছু হতো না অবশ্য। তবু নিজের ঘরে বসে বসে ওদের উচ্চকিত হাসি আর কথা শুনত ও। আবার যখন সন্ধে নামার সঙ্গে সঙ্গে হালকা পায়ে নেমে যেত শ্যামলী, তখনও ঠিক বুঝতে পারত করুণাময়। শুধু কি তাই, একদিন ওর অনুপস্থিতিতে ওর ঘরে সারাটা দুপুর কাটিয়ে গিয়েছিল শ্যামলী। সুধার সঙ্গে গল্প করতে করতে ওর বিছানায় শুয়েও তো ছিল। একটিমাত্র স্প্রিংয়ের মতন কোকড়ানো চুল দেখেই ধরতে পেরেছিল। টেবিলের উপর ছড়ানো কাঁচিতে কাটা কাগজের টুকরোগুলো দেখেই চিনেছিল কার কাণ্ড। তারপরেও ওর ঘরে শ্যামলী বহুবার এসেছে। পরিপাটি করে গুছিয়ে রাখা তো দূরের কথা, সব ওলট পালট করে দিয়ে চলে যেত সে। আলমারি ঘেঁটে এ থাকের বই ও থাকের বই টেবিলের ওপর এনে রাশ করে রাখত। কোনোদিন চাদরটা চেয়ারে আর মাথার বালিশ পায়ের দিকে ফেলে দিয়ে গেছে। তবু বেশ লাগতো করুণাময়ের। শ্যামলী এসেছিল, ওর ঘরের বাতাসে তার স্পর্শ রেখে গেছে। এ কথা ভাবতেও রোমাঞ্চ অনুভব করত করুণাময়। ভোর 6টার সময় কলেজে বসত শ্যামলীদের। 6টা বাজার আগেই ট্রামে, বাসে, ফুটপাথের ধারে ধারে, পার্কের রেলিং ঘেঁষে রং বেরঙের পাখির মতন শাড়ি জড়ানো মেয়েদের ভিড় দেখা যেত। ঘুম ভাঙো ভাঙো শিশিরে ধোয়া নরম সরম চোখ আর হাসিতে ভেজা ঠান্ডা কথার কৌতুক ভেসে উঠত। করুণাময়ও এসে দাঁড়াতো এই সময়ই। একটা থামের পাশে থামের মতোই দাঁড়িয়ে অপেক্ষা করত। পূব দিকের রাস্তাটার দুপাশে উঁচু উঁচু বাড়ির সারি, তারই ফাঁকে ফাঁকে সিথির মতো সরু একফালি আকাশ দেখা যেত।
রূপও চমক দিত। ফিকে ফিকে লোক চলাচল শুরু হতো। কাঁধে হোস পাইপ বয়ে নিয়ে জলঝুড়ি ছিটিয়ে যেত দুটো লোক। তারপরই হঠাৎ এগলি সেগলি থেকে এক ঝাঁক পায়রার মতো মিষ্টি মেয়ের দল এসে হাজির হতো এই মোড়টায়। কথা আর হাসিতে বাতাস কেঁপে উঠত। রাস্তার ধারে ধারে, পার্কের গায়ে গায়ে, কলেজের ফটক অবধি তীর্থকন্যাদের ভিড় হতো শুধু। বাতাসের মতন শোঁ শোঁ শব্দ করে একটার পর একটা ট্রাম পিছলে এসে থামত মোড়ের মাথায়। তারপর আরেক দফা দম নিয়ে একেবারে কলেজের গেটে। পাখা ঝটপট করে বেরিয়ে আসতো ওরা সবাই, একজন ছাড়া, শ্যামলী। কলেজ পৌঁছাবার আগে শ্যামলী নেমে পড়ত, একটা স্টপেজ আগে। মোড়ের মাথায় ট্রাম থামতেই একরাশ মোটা মোটা বই খাতা বুকে চেপে টুপ করে নেমে পড়ত ও। ছোটোখাটো একহারা শরীর, চটুল চোখ, চতুর দৃষ্টি, মুখের হাসির মতোই চঞ্চল স্বতঃস্ফূর্ত। বাঁ হাতে বইপত্তর, পিছনে রাবারের টুকরো লাগানো একটা হলদে পেন্সিল ডান হাতে। ট্রাম থেকে নেমেই শাড়ির আঁচলটা ঘুরিয়ে এনে পিঠ ঢাকত। পাড়ের কোনাটা দাঁতে চেপে গালে পেন্সিল বাজাতে বাজাতে ও এগিয়ে আসত দূরে দাঁড়ানো করুণাময়ের দিকে। শ্যামলীকে নামতে দেখে ট্রামের জানালায় বসা মেয়েরা ঠোঁট টিপে হাসত। আলাপি দু চারজন টিকা টিপ্পনি ছুঁড়তেও কসুর করত না। ঘাড় না ফিরিয়েও শ্যামলী বুঝতে পারত, শুনতে পেত, হাসত করুণাময়ের সঙ্গে চোখাচোখি হতেই। আর ট্রামটা চলে যেতেই ধূপ করে বই খাতাগুলো করুণাময়ের হাতের ওপর ফেলে দিত ও। বারে, তোমার বই খাতা রোজ রোজ আমি বইতে যাব কেন? করুণাময় অনুযোগ করত। শ্যামলী তাচ্ছিল্যের ভঙ্গিতে উত্তর দিত, ও মা, দুদিন পরে তো আমাকেই বইতে হবে, বই খাতাতে আপত্তি এখন থেকেই। তারপর কোনোদিন ফাঁকা মাঠের নির্জনতায়, পার্কের ঘাসে ছায়ায় ছায়ায় কিংবা পথে পথে ঘুরেই ঘণ্টার পর ঘণ্টা কেটে যেত। পা ছড়িয়ে গাছের গুঁড়িতে ঠেস দিয়ে ওরা বসত, আর চিনে বাদামের খোসা স্তূপ জমে উঠত ওদের পাশে। সেদিনও ওরা এসে বসল নির্জন পার্কের কোণে পুরনো বেঞ্চটায়। কিন্তু কিছুতেই যেন সহজ হতে পারল না করুণাময়। ভালোবাসা যতই গভীর হয়, মনের গোপনে ভয়ের বেলুন ততই হয়তো ফেঁপে ওঠে। ভালোবাসা হারাবার ভয়, ভয় থেকেই সন্দেহ। শ্যামলীকে এত কাছে পেয়েও যেন কাছে পাচ্ছে না করুণাময়। এত মন জানাজানির পরেও যেন দূরে সরে যাচ্ছে শ্যামলী। প্রলাপের মতো নিরর্থক কথা আর কথা। শ্যামলীর পিঠের ওপর হাত রাখলে করুণাময়, আরও কাছে টেনে আনতে চাইলে ওকে, আর সঙ্গে সঙ্গে ভর্ৎসনার দৃষ্টিতে তাকালে শ্যামলী। ধীরে ধীরে করুণাময় হাত সরিয়ে দিলে ওর পিঠের ওপর থেকে। এ এমন নতুন ঘটনা নয়, করুণাময়ের কাছে অজানা কোনো বিষয় নয় শ্যামলীর এই ব্যবহার। মনের কপাট খুলে রেখেও স্পর্শ বাঁচিয়ে চলতে চায় যেন শ্যামলী। কিন্তু কেন? সেই প্রশ্নের উত্তর খুঁজে পায়নি করুণাময়। শুধু অসহিষ্ণু হয়ে উঠেছে কখনো সখনো, আঘাত পায়নি। সেদিনও আহত বোধ করল না করুণাময়, কিন্তু এত বেশি আঘাত পেল যে অনুভবের চেতনাও হারিয়ে ফেলল। ঠিক অন্য অন্য দিনের মতোই শ্যামলী ওর হাতটা সরিয়ে দিতেই করুণাময় বললে, আমি জানতাম। শ্যামলী স্মিত হাস্যে প্রশ্ন করলে, কি জানতে? ওর হাসি দেখে ক্রোধে ফেটে পড়ল করুণাময়। হেসে উড়িয়ে দেবার চেষ্টা করো না তো, এই চিঠি তোমারই লেখা। পকেট থেকে একটা চিঠি বের করে ছুঁড়ে দিল করুণাময়। চিঠিতে লেখা, প্রেম নয় রে বোকা মেয়ে, ও আমার সময় কাটাবার সঙ্গী শুধু। কোনো বান্ধবীকে লেখা শ্যামলীরই চিঠি। বিশ্বাস করে একান্ত গোপনে যে চিঠিও লিখেছিল, তা যে করুণাময়কেই পাঠিয়ে দিয়ে কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে, তা কি ও কোনোদিন ভেবেছিল? শ্যামলী কি করে বোঝাবে যে লজ্জা বাঁচাবার জন্য, সত্য ঢাকবার জন্য অনেক মিথ্যে কথা মেয়েদের বলতে হয়? শ্যামলী বলল, তোমার কাছে এতদিন যা বলেছি তাহলে তার কোনো দাম নেই? যা লিখতে বাধ্য হয়েছি সেইটুকুই সত্যি হলো? শ্যামলী দীর্ঘশ্বাসের সঙ্গে সঙ্গে চোখে জল এলো। তারপর কিছুদিন চলছে না দেখার, না দেখা দেওয়ার অভিমান। আবার ভুল ভেঙেছে, সন্দেহ দূর হয়েছে,
বিরহ শেষের উন্মাদনায় মিলনের দিনকে কাছে টেনে আনবার আকাঙ্ক্ষা জানিয়েছে করুণাময়। ভয়ে আনন্দে থরথর করে কেঁপে উঠেছে শ্যামলী। অনুরোধের স্বরে বলেছে, না না, বাবার অমতে কিছু করতে বলো না আমাকে। কখনো কৌতুকে হেসে উঠেছে শ্যামলী। স্কুলের মেয়েদের মতন পালিয়ে যাওয়া? না না, মরে গেলেও তা আমি পারব না। তবু চুপি চুপি একদিন ওর দিদির কাছে খুলে বলেছে সব কথা। মাকে অনেক ছোটবেলাতেই হারিয়েছে, তা নইলে মাকেও বলতে বাধ্য না হয়তো। কিন্তু সব স্নেহ মমতা উপেক্ষা করেছেন শিবব্রত বাবু। না, এই অনাচার তিনি হতে দেবেন না। এমন অসামাজিক ঘটনা তার বংশে ঘটতে পারে না। মা হারা মেয়েকে মানুষ করেছেন তিনি, জীবনে কোনো আঘাত দেননি মেয়েদের। কিন্তু কিন্তু এই অবৈধ বিবাহ তিনি সমর্থন করতে পারবেন না। মেয়ের ইচ্ছায় বাধা দেননি কখনো, কলেজে পড়তে দিয়েছেন, প্রচুর স্বাধীনতা দিয়েছেন। কিন্তু না, এ হতে দেবেন না শিবব্রত বাবু। বলেছেন, শ্যামলীকে কলেজে যেতে হবে না আর, বলে দিও। বলেছেন, শ্যামলীর ওপর একটু চোখ রাখো চামেলি। তাই করুণাময়ের সঙ্গে দেখা সাক্ষাতেও জ্যোতি পড়েছে একদিন, আর অন্ধ আক্রোশে বাবার ওপর গুমড়ে মরেছে শ্যামলী। বিছানায় পড়ে পড়ে কেঁদেছে, কেঁদে চোখ ফুলিয়েছে শুধু। তারপর হঠাৎ একদিন উঠে দাঁড়িয়েছে ও। হিংস্র আনন্দে নিজের মনেই হেসে উঠেছে। ইজি চেয়ারে হেলান দিয়ে খবরের কাগজ পড়ছিলেন শিবব্রতবাবু। পায়ের শব্দে মুখ তুলে তাকালেন। গম্ভীর গলায় শুধু বললেন, এসেছ? ধীরে ধীরে পাইপটা তেপায়ার ওপর নামিয়ে রেখে করুণাময়ের আপাদমস্তক চোখ বুলিয়ে গেলেন একবার। হঠাৎ চিৎকার করে উঠলেন, স্কাউন্ড্রেল! তুমি শিক্ষিত? তুমি ভদ্র সন্তান? গর্জে উঠলেন শিবব্রতবাবু। করুণাময় কোনো উত্তর দিল না। কে উত্তর দেবে ও? ও নিজেই জানে না কেন এই ক্রোধ, এই অপমানোক্তি। শিবব্রতবাবুর কাছে এমন ব্যবহার সে প্রত্যাশা করেনি। শিবব্রতবাবু আবার মন্তব্য করলেন, ইডিয়েট। বড় মেয়ে চামেলি এসে দাঁড়ালো তার ঘাড়ে হাত দিয়ে। বাবা। শিবব্রতবাবুর চুলে আঙুল ঢুকিয়ে ধীরে ধীরে বললে, বাবা, ডাক্তার না তোমাকে জোরে কথা বলতে নিষেধ করেছে? ডাক্তারের নিষেধ নয়, চুলে আঙুলের স্পর্শটুকুই যেন ফিসফিস করে বললে, রাগলে ক্ষতি হবে বাবা, ওকে অপমান করো না। শিবব্রতবাবু দীর্ঘশ্বাস ফেললেন। তুমি ভিতরে যাও। চামেলি ঘরে যেতেই হাত পা থরথর করে কেঁপে উঠল শিবব্রতবাবুর। স্বাভাবিকভাবে কথা বলতে পারলেন না, চোখের কোণে জল জমে এলো এবার। ফুল, দুদিন আগে বলতে কি হয়েছিল? অ্যান্ড উই টু কুডন্ট হ্যাভ ডিটেক্টেড, বাট ফর দ্য সিমটমস। গলার স্বর নামিয়ে নিলেন। করুণাময় তখনও বিস্ময়ের চোখে তাকিয়ে আছে। শিবব্রতবাবু আবার বললেন, শ্যামলীর সঙ্গে তোমার বিয়ে আমি দিতাম না। তোমার মতো স্কাউন্ড্রেলের হাতে মেয়ে দেবার দুর্বুদ্ধি আমার হতো না কোনো দিন। সাচ অ্যান ইনোসেন্ট ফ্লাওয়ার। তার সর্বনাশ করতে কনসেন্সে লাগলো না তোমার, ইডিয়েট? এতক্ষণে খানিকটা রহস্যের হদিশ যেন পেল করুণাময়। ভয় ভয় অত্যন্ত ধীর স্বরে বলল, আমি শ্যামলীর কোনো ক্ষতি তো করিনি। ক্ষতি করনি? অ্যান্ড শি ইজ গোয়িং টু বি আ। শিবব্রতবাবু কথা শেষ করতে পারলেন না। করুণাময় তবু চমকে উঠল। উদ্ভ্রান্ত অবদ্ধ দৃষ্টিতে শিবব্রতবাবুর মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে নিজেরই অজান্তে বেতের চেয়ারটায় বসে পড়ল ও। কোনো কথা বলতে পারল না। এবার শিবব্রতবাবুই বললেন আবার, এই উইকের মধ্যেই ইউ টু মাস্ট গেট ম্যারিড। যাও, মেক ইউরসেলফ রেডি। করুণাময় চেয়ার ছেড়ে উঠল, ঘর থেকে বেরিয়ে এলো আস্তে আস্তে। মেক ইউরসেলফ রেডি। পথ চলতে চলতে করুণাময় নিজের মনেই হাসলে। প্রস্তুত তো হতে হবে, কিন্তু আশ্চর্য মেয়েদের মন। সত্যি, শ্যামলীর নিরপরাধ ফুলের মতন সুন্দর মুখের আড়ালে
এতখানি কলুষ কি করে লুকিয়েছিল? এমন অর্থহীন খেলা খেলেছে কেন সে এতদিন করুণাময়ের সঙ্গে? আর আর সব দোষ, সব গ্লানি আজ করুণাময়ের ব্যর্থ বুকে কেন ঢেলে দিল? অদ্ভুত। প্রেম নয়, ও আমার সময় কাটাবার সঙ্গী শুধু। চিঠির সেই লাইনটা চোখের সামনে ভেসে উঠল আবার। কিন্তু কিন্তু এই সর্বনাশের জন্য দায়ী কে? আর এই সমস্ত অপরাধের ভার করুণাময়ের উপরই বা চাপিয়ে দিল কেন শ্যামলী? যদি সত্যিই অন্য কাউকেও ভালোবেসে থাকে, সমস্ত দায়িত্ব থেকে নিষ্কৃত দিল কেন তাকে? চোখের সামনে ওই সমস্ত আলো অন্ধকার হয়ে গেল। পায়ের তলার মাটি বেনো নদীর পাড়ের মতন হঠাৎ যেন ধসে গেল। প্রশ্ন আর প্রশ্ন, হাজারো অবদ্ধ প্রশ্ন ঘুরল ওর মাথায়, অনেক কল্পনা। একবারও মনে হলো না যে এই সবই শ্যামলীর অভিনয়। দিন কয়েক পরেই আশঙ্কার উত্তেজনায় অধীর হয়ে চামেলি এসে ডাকলে, শ্যামলী। চিঠি লেখার নীল প্যাডখানা চাপা দিয়ে সহাস্য মুখ তুলে তাকালো শ্যামলী। পরক্ষণেই চামেলির মুখে ব্যর্থতা দেখে বিস্মিত হল। শ্যামলী, করুণাময় নেই। নেই? চলে গেছে, খবর না দিয়েই চলে গেছে সে। করুণ বিষণ্ণ দৃষ্টিতে দিদির মুখের দিকে তাকালেও অনেকক্ষণ তাকিয়ে রইল এক দৃষ্টে। তারপর হঠাৎ সশব্দে হেসে উঠল শ্যামলী। সমস্ত ঘর কাঁপিয়ে যেন হাসি ফেটে পড়ল তার। দেওয়ালে দেওয়ালে ঘা খেয়ে ঘুরে এলো সেই হাসি। সশব্দ হাসির উচ্চকিত রেশ জানালার কাজ ভেঙে দিল যেন। বিছানার ওপর লুটিয়ে পড়ল শ্যামলী, তবু যেন হাসি চাপতে পারছে না। বাতাস কাঁপিয়ে তুলছে ক্রমাগত। পালিয়েছে, পালিয়েছে সে। তারপর আবার সশব্দে হেসে উঠল, পাগলের মতন হাসি যেন। অর্থ নেই, শেষ নেই। কতগুলো বছর কেটে গেল, তবু সে হাসি আর বন্ধ হলো না। কত ডাক্তার, কত মনস্তত্ত্ববিদকে দেখানো হলো, কিন্তু শিবব্রতবাবু মেয়েকে প্রকৃতিস্থ করতে পারলেন না। জীবনের শেষ কটা দিন সমাজ সংসার থেকে দূরে সরে কিছুটা নির্বিকার কাটাবার জন্য উঠে আসলেন এখানে। নিবারণ মাইতির বাড়ির একটা অংশ ভাড়া নিয়ে বাসা বাঁধলেন নতুন করে। সঙ্গে বড় মেয়ে চামেলিও। নিবারণ মাইতির ডাক পড়ল সঙ্গ দেবার জন্য, এটা ওটা সাহায্য করবার জন্য। নিবারণও বেঁচে গেল অসহনীয় একাকিত্ব থেকে। পাশাপাশি বাড়ি, একই বাড়ির পাশাপাশি ঘর বললেও চলে। উত্তরের একখানা কি দেড়খানা ঘর নিয়ে নিবারণ আর তার দোকানের কর্মচারীর যৌথ সংসার। দুজনেই অবিবাহিত। আর পূবের দুখানা ঘর ভাড়া নিলেন শিবব্রতবাবু। বারান্দা ডিঙিয়ে এ বাড়ি ও বাড়ি করা চলে যখন খুশি। তবু প্রথম প্রথম একটু দূরে দূরেই থাকত নিবারণ। শহুরে শিক্ষিত লোক, চলনে বলনে বিদেশি ঢং ভদ্রলোকের। তার উপর বেশভূষাতেও সর্বদা কলারহীন শার্ট আর দামি কাপড়ের ট্রাউজার, মুখে পাইপ। এইসব দেখে একটু সমীহ করে চলতে হতো নিবারণকে। খুঁটিনাটি সাহায্য করার ইচ্ছে থাকলেও ভয় ভয় এড়িয়ে চলত। ভয় কি শুধু শিবব্রতবাবুকে? মেয়ে দুটিকেও ভয় পেত নিবারণ। বড়টি ঠান্ডা ঠান্ডা, সিঁথিতে সিঁদুর, ব্যবহারেও গৃহিণী। তাই চামেলিকে তেমন ভয় পেত না নিবারণ, ভয় পেত শ্যামলীকে। বারান্দায় দাঁড়ালেই কখনো কখনো ওদের জানালার দিকে চোখ যেত। কখনো বা হাওয়ায় ওরা পর্দার ফাঁকে কপাটের আড়ালে শ্যামলীর শ্বেত পাথরের পা দুখানি চোখে পড়েছে। অনেক সময় তার ছোট্ট নিটোল মুখের উত্তাপ পেয়েছে। কিন্তু আশ্চর্য হয়েছে মেয়েটির ব্যবহারে। যদি বা হঠাৎ কোনোদিন চোখাচোখি হয়েছে, অমনি হেসে উঠেছে শ্যামলী। আর নিবারণ ভেবেছে এই বুঝি বা বিদ্রূপের হাসি, উপহাসের উল্লাস। তারপর কি করে যেন শিবব্রতবাবুর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে ও। আরও অন্তরঙ্গ পরিচয় পেয়েছে শ্যামলীর। পরিচয় পেয়ে বিস্মিত হয়েছে। নিবারণের ঘর থেকে ওদের জলঘরটা দেখা যেত। একদিন হঠাৎ লক্ষ্য করলে নিবারণ, শ্যামলী আঁচাতে এসেই গলায় আঙুল দিয়ে বমি করছে। ঠিক এই ব্যাপারটাই পরপর কদিন লক্ষ্য করলে ও। আরেকদিন শিবব্রতবাবুর সঙ্গে বসে গল্প করছে নিবারণ, হঠাৎ শ্যামলী এসে হাজির। তেঁতুল আছে তেঁতুল?
দিদি একটু তেঁতুল দিবি? চামেলি কাছেই কোথায় ছিল ছুটে এসে শ্যামলীর হাত ধরে বললে, চল ওই ঘরে চল। কথা শুনে প্রথমটা বিস্মিত হয়নি নিবারণ, কিন্তু চোখ তুলেই স্তম্ভিত হয়ে গেল ও। কেমন একটা অর্থহীন উদাস দৃষ্টি শ্যামলীর চোখে। প্রকৃতিস্থ মানুষের চোখ নয় যেন। বুকের আঁচল মাটিতে লুটিয়ে পড়েছে, শরীরে নেই লজ্জার সংকোচ, শুধু উদ্ভ্রান্ত চোখ কী যেন খুঁজছে। চামেলি ওকে টেনে নিয়ে যাবার চেষ্টা করলে, কিন্তু তার আগেই এক ঝটকা দিয়ে শটান বসল ও শিবব্রতবাবুর চেয়ারের হাতলে। বাপের গলা জড়িয়ে ধরে বললে, আমায় দোলনা দেবে না? দোলনা কিনে দেবে না? শিবব্রতবাবু বললেন, চামেলি মা, ওকে এখান থেকে নিয়ে যাও তো। চামেলি আবার টানতে টানতে ওকে নিয়ে গেল। আর কিছুক্ষণ পরেই আবার ফিরে এলো। দেখেছ বাবা, কি করেছে দেখো। শিবব্রতবাবু ঘাড় ফিরিয়ে চামেলির হাতের সিল্কের শাড়িখানার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। চামেলি ক্রোধের স্বরে বলল, দেখো, ছিঁড়ে একেবারে কুটি কুটি করেছে, বলে খোকনের জন্য কাঁথা করব। কত কাপড় ছিঁড়ল বলো তো এমন করে। দুঃখের হাসি হাসলেন শিবব্রতবাবু, বললেন, কি আর করবি মা, জেনে শুনে তো আরও করছে না। তারপর চামেলি চলে যেতেই নিবারণকে উদ্দেশ্য করে বললেন, কিছু মনে করো না নিবারণ, তোমার কাছে ব্যাপারটা গোপন রেখেছিলাম। আমার ছোট মেয়ে শ্যামলীর মাথায় একটু গোলমাল আছে। নিবারণও রহস্যের রাস্তায় আলো দেখতে পেল। আরও কিছু শোনবার জন্য চোখ তুলে তাকালো। শিবব্রতবাবুর গলার স্বর ভারী হয়ে এলো। বললেন, কত ডাক্তার দেখালাম, কত হাসপাতালে রাখলাম, তবু ওর রোগ সারাতে পারলাম না। ওর ওই এক পাগলামি, সময় সময়ই ওই এক কথা, খোকন আসবে, খোকনের জন্য কাঁথা সেলাই করতে হবে, দোলনা কিনতে হবে তার জন্য। আরও যে কত প্রলাপ বকে, তারই অত্যা নেই। অথচ যখন ভালো থাকে, শি ইজ কোয়াইট ন্যাচারাল। নিবারণের মনে হঠাৎ প্রশ্ন এলো। এক মুহূর্ত চুপ করে থেকেও ও ভাবলে যে প্রশ্নটা করা কি উচিত হবে। তারপর বললে, বিয়ের পর পাগল হয়েছে বুঝি? ছেলেপুলে হয়ে কি মারা গিয়েছিল? শিবব্রতবাবু একটা পাইপ ধরালেন। একটা ছোট্ট উত্তর দিলেন, না। দুমুখ ছোঁয়া ছেড়ে খবরের কাগজটা হাতে তুলে নিলেন। কয়েকটা কলমের ওপর দ্রুত চোখ বুলিয়ে গেলেন নিঃশব্দে। তারপর ধীরে ধীরে বললেন, না, ওর কখনোই বিয়ে হয়নি। তার আগেই হঠাৎ পাগল হয়ে গেল। কখন থেকে যে ও এমন হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। সে কি, বুঝতে পারেননি? না, তখনও ঠিক এমনি করতো। কেবল বলতো গা বমি বমি করছে, করতো মাঝে মাঝে। আচার, তেঁতুল এইসব খেতে চাইতো, আর যখন তখন ক্লান্তিতে ঘুমিয়ে পড়ত। হাবভাব লক্ষ্য করে হঠাৎ একদিন চামেলি বললে, বাবা, সর্বনাশ হয়েছে, কেউ বোধহয় শ্যামলীর সর্বনাশ করেছে। বাপের মন, রাগের মাথায় চুল ধরে এক চড় বসিয়ে দিলাম ওই এক ফোঁটা মেয়ের গালে। কত ধমক দিলাম, ভয় দেখালাম, একটা কথারও উত্তর দিলে না। চামেলি এত অনুনয় বিনয় করলে তবু সাড়া নেই মেয়ের মুখে। তারপর কথা বলতে বলতে দীর্ঘশ্বাস ফেলে থেমে গেলেন শিবব্রতবাবু। নিবারণ মুখের দিকে তাকিয়ে দেখলে শিবব্রতবাবুর চোখের পাতা ভিজে গেছে, গলার স্বরও যেন আটকে গেছে। নিবারণও বুকের ভেতর অবদ্ধ এক ব্যথা অনুভব করলে। মাথা নিচু করে বললে, থাক থাক, আপনার কষ্ট হচ্ছে এসব বলতে, আর বলতে হবে না। কষ্ট? এখন তো সব সহ্য হয়ে গেছে। সেই দিন কষ্ট পেয়েছিলাম, ইট ওয়াজ আ টেরিবল শক। এখন আর পাই না, সব অদৃষ্ট বলেই মেনে নিয়েছি। খানিক চুপ করে থেকে বললেন আবার, শ্যামলী কোনোদিন মুখ ফুটে কিছু বলেনি। তারপর হঠাৎ একদিন ওর টেবিলে একটা
ছোকরার ফটো দেখতে পেলাম, আমার পরিচিত। ডেকে এনে ধমক দিলাম তাকে, বললাম তোমাকে বিয়ে করতে হবে। ঘাড় হেঁট করে সেই ছোকরা চলে গেল, আর ফিরল না। তারপর একদিন জানতে পারলাম আমাদের সব সন্দেহই মিথ্যে। শ্যামলী সত্যিই কোনো দোষ করেনি, আমরাই ভুল বুঝেছিলাম। কিন্তু তখন তো আর উপায় নেই। তখন থেকেই নতুন কাপড় ছিঁড়ে কাঁথা সেলাই করতে বসে গেছে শ্যামলী। দোলনা দোলনা করে আবদার ধরেছে। বুঝলাম কোনো একটা আঘাত পেয়েই ও এমন হয়ে গেছে। ছেলেটিকেও মিছিমিছি গালাগাল দিয়েছিলাম, সেই বেচারিরও কোনো দোষ ছিল না। সে তো শুধু ভালোই বেসেছিল, কোনো অপরাধ তার ছিল না। বিস্ময়ের পর বিস্ময়ে অভিভূত হয়ে গিয়েছিল নিবারণ। এমন ঘটনা, এমন রহস্যময় কাহিনী কখনো ও শোনেনি। আশ্চর্য, সামান্য একটা আঘাত থেকে কি এমন মনোবিকার ঘটতে পারে? ও বললে, হয়তো প্রথম থেকেই পাগল হয়েছিল, আপনারাই বুঝতে পারেননি। শিবব্রতবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, হ্যাঁ তাও হতে পারে, কে জানে। মানুষের মন বড় ঠুনকো জিনিস, কখন যে কি হয়। চামেলি কিন্তু বলে আমি বিয়েতে মত দেব না বলেই শ্যামলী ওই ধরনের অভিনয় করেছিল। ছেলেটিও নির্দোষ, তাই আমার কথা শুনে শ্যামলীকে ভুল বুঝে সরে গিয়েছিল। নিবারণ বললে, পৃথিবীটা এক তাজ্জব মনোহারীর দোকান, বুঝলেন না? খুঁজে দেখলে ও সব রকমই পাবেন, কিন্তু ডাক্তার দেখিয়েও সারাতে পারলেন না ওকে, এই দুঃখ। না, সারাতে আর পারলাম কই। একজন শুধু বলেছিলেন বিয়ে দিলে অনেক সময় নাকি ভালো হয়, একেবারে না হোক কিছুটা সেরে ওঠে। কিন্তু পাগল জেনেও আমার এই শ্যামলী মাকে কে বিয়ে করতে রাজি হবে বলো তো? আমি হব, আমি বিয়ে করব ওকে। হঠাৎ বলে উঠল নিবারণ। পরক্ষণে ফ্যাকাশে হয়ে গেল ওর সারা মুখ। শিবব্রতবাবুর হাত দুটো ধরে লজ্জা আর অনুনয়ের স্বরে বললে, আমায় মাফ করবেন, আমি ঠিক তা বলতে চাইনি, অন্যায় করে ফেলেছি আমি, আমাকে মাফ করবেন। শিবব্রতবাবু হেসে উঠলেন, আহা, এতে লজ্জা পাবার কি আছে? মানুষ কি ভেবেচিন্তে কথা বলে সব সময়? আমার কথা শুনে ব্যথা পেয়েছ তুমি, তাই হয়তো ও কথা বলে ফেলেছ। নিবারণ বললে, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, আমার তো এই চেহারা। আমি কি না আপনার মতো শিক্ষিত সম্ভ্রান্ত লোকের মেয়েকে বিয়ে করতে চাই? করি তো দোকানদারি, আমি কি না। শিবব্রতবাবু চকিতে চোখ তুলে তাকালেন, বললেন, নিবারণ, তুমি কি সত্যি ওকে বিয়ে করতে চাও? নিবারণ, তুমি বিয়ে করবে ওকে? নিবারণ লজ্জায় কুঁকড়ে গেল যেন। বলল, না না, আমি অশিক্ষিত মানুষ, দোকানদারি করে খাই, আমি এই তো চেহারা, না না না, এ হয় না। শিবব্রতবাবু বললেন, সুযোগ পেলেই শিক্ষিত হওয়া যায় নিবারণ, আর চেহারা তো জন্মগত ব্যাপার, কিন্তু মনুষ্যত্ব সাধনায় অর্জন করতে হয়। সারা দেশে এমন মনুষ্যত্ব কারোর দেখতে পেলাম না নিবারণ। তুমি তাদের চেয়ে অনেক বড়, অনেক বড় তুমি। বলতে বলতে থরথর করে কেঁপে উঠলেন শিবব্রতবাবু। দু চোখ বেয়ে, দু গাল বেয়ে আনন্দের খুশির অশ্রু ঝরে পড়ল তার। তারপর সত্যি একটু একটু করে ভালো হয়ে উঠল শ্যামলী, অনেকখানি স্বাভাবিক হয়ে উঠল, সুস্থ দেখালো ওকে। পুরনো দিনের সমস্ত ভুলে যাওয়া ছবিগুলো নতুন করে মনে পড়ল আবার। মাঝখানের কয়েকটা সুতো হারানো বছরের ইতিহাস শুধু মুছে গেল ওর মন থেকে। বিশ্বাস হলো না নিবারণের কথা। প্রথম প্রথম মনে পড়াবার চেষ্টা করত নিবারণ। পাঞ্জাবির হাতা গুটিয়ে কোনোই দেখাতো, বলতো, এই যে দাগটা কেন জানো, একদিন কামড়ে দিয়েছিলে, আর এই কপালে এটা কয়লা ছুঁড়ে মেরেছিলে। শ্যামলী শুনে খিলখিল করে হেসে উঠত। এত বানিয়ে বলতে পারো? ও যে কোনোদিন পাগল হয়ে গিয়েছিল এ কথা কিছুতেই শ্যামলীর নিজের বিশ্বাস হতো না। তবু মাঝে মাঝে অবদ্ধ প্রশ্ন জাগত মনে। সব রহস্যের বড় বিস্ময় নিবারণ।
অনেক চেষ্টা করেও স্মরণ করতে পারে না নিবারণ ওর জীবনে কখন এলো, কেমন করে এলো। আশ্চর্য, যার আসবার কথা সে তো নিবারণ নয়, করুণাময়। করুণাময়কে ওর স্পষ্ট মনে পড়ে। আরও কত কথা, কত মধুর স্বপ্ন। তারপর অনুযোগ করত তাই নিবারণের কাছে শ্যামলী, দেখো আমার স্মরণশক্তি বড্ড কমে যাচ্ছে, কোনো কথাই মনে পড়ে না। অথচ শ্যামলী নিজেই বিস্মিত হতো। সব ভুলে গিয়েও শৈশবের যৌবনারম্ভের দিনগুলো কি করে মনে রইল ওর? করুণাময়কেই বা ভুলতে পারল না কেন? করুণাময়, আবার কোনোদিন কি দেখা হবে তার সঙ্গে? কতদিন উদাস মুহূর্তে প্রশ্ন জেগেছে শ্যামলীর মনে। হঠাৎ যদি দেখা হয়ে যায়, ওকে কি চিনতে পারবে করুণাময়? কিংবা কে জানে, ও নিজেই হয়তো চিনতে পারবে না। এমন কত কি ভেবেছে শ্যামলী বহুদিন, কিন্তু কোনোদিনও ভাবতে পারেনি এমন আকস্মিকভাবে দেখা হবে এমন বিচিত্র পথে। করুণাময়ও ভুলতে পারেনি শ্যামলীকে। যতই ক্ষত ঢাকবার চেষ্টা করেছে ততই গভীর হয়ে উঠেছে সেটা, ব্যথা দিয়েছে। বারবার চোখের সামনে ভেসে উঠেছে সুন্দর একখানি মুখ, স্পষ্ট হয়ে উঠেছে হাস্যমুখর একজোড়া চোখ। তাই চৌখাম্বার গলির আলোতে চিনতে কষ্ট হয়নি। এমন দিনে সুযোগের আশায় কত কল্পনা, কত স্বপ্ন গেঁথেছিল, কত কথা বলবার ছিল, বলাবার ছিল। নিস্তব্ধ রাত্রির অতিথি শয্যায় শুয়ে অস্বস্তি বোধ করেছে, শুধু অধৈর্য হয়ে উঠেছে। তারপর একসময় এসে দাঁড়িয়েছে বাইরের বারান্দায়। রেলিংয়ে ঠেস দিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে থেকেছে সম্মুখের অন্ধকার দরদালান আর মেঘ ঢাকা শুক্লাকাশের মাঝে কী যেন খুঁজেছে বারবার। মেঘ সরে গেছে একসময়, একফালি ঠান্ডা আর নরম জ্যোৎস্নায় সারা শরীর আর মন ভিজে গেছে ওর। হঠাৎ কানে এসেছে লঘু পায়ের শব্দ। চোখে পড়েছে একটি নারী দেহের ছায়া শরীর। শ্যামলী এসে দাঁড়িয়েছে ওর পাশে। মৃদু শান্ত স্বরে প্রশ্ন করেছে, কেমন আছো? ভালো, তুমি? নিঃশব্দে ঘাড় নেড়েছে শ্যামলী। ঈষৎ হাসির আভাস এনেছে চোখে মুখে। আর কোনো কথা নয়। চুপচাপ দুজনে দাঁড়িয়ে থেকেছে পাশাপাশি রেলিং ধরে। তারপর হঠাৎ শ্যামলীর হাতে হাত রাখতে গেছে করুণাময়, আর বিদ্যুৎ স্পৃষ্টের মতন দূরে সরে গেছে শ্যামলী। চকিতে একবার ফিরে তাকাতেই অন্ধকারে মিলিয়ে গেছে। পুরনো দিনের কয়েকটা ঘটনা মনে পড়ল করুণাময়ের। মনে মনে হাসলেও ও, তবু অপেক্ষা করলে। কিন্তু শ্যামলী আর ফিরল না। দেখা দিলে একেবারে ভোরের স্নিগ্ধ আলোয়। কপালে ঠান্ডা হাতের স্পর্শে করুণাময়ের ঘুম ভেঙে গেল। চোখ চেয়ে দেখলে নীলা দাঁড়িয়ে রয়েছে ওর সামনে, আর চায়ের পেয়ালা হাতে শ্যামলী। শ্যামলীর হাত থেকে পেয়ালাটা নিয়ে এগিয়ে দিলে নীলা, বলে, তুমি ভাই তোমার রান্না দেখবে যাও, ওর ব্যবস্থা আমি দেখছি। শ্যামলী তবু নিশ্চল দাঁড়িয়ে রইল। নীলা সহস্যে বলল, কি আয়েসি দেখেছ? 8টার আগে বিছানা ছাড়বে না। এই কদিন তেমনই আয়েসি থাকলে বাঁচব। আমার আবার 12টার আগে রান্না হয় না। ঠোঁটে হাসি কাঁপালে শ্যামলী। বিদ্রুপের স্বরেই বোধহয় নীলা বললে, তোমাদের মধ্যে মিল দেখছি অনেক। শ্যামলী সে কথা শুনতে পেল না। খোকা জেগে উঠে কান্না শুরু করেছে দেখে ছুটে গেল। আর খোকাকে কোলে নেবার পর থেকেই ও সব ভুলে গেল। সব কাজ ভুল হতে শুরু করল। অদ্ভুত, শ্যামলীর অমন হাসি খুশি মুখের আড়ালে কোনো বিষণ্ণতা থাকতে পারে, ওর উজ্জ্বল চোখের কোণে বেদনার অশ্রু লুকিয়ে থাকতে পারে, কে জানত। নীলাকে একসময় শ্যামলী বললে, খোকনকে আমার কাছে রেখে যাবেন ভাই? নীলা উত্তর দিলে, ভালোই তো, হাত পা ঝেড়ে একটু ঘুরতে পাই, তাহলে বসতে পাই দুদণ্ড। বেশ, দেখব কেমন ছেড়ে থাকতে পারেন। কি বলো খোকন? বলে খোকনকেই যেন প্রশ্নের মীমাংসা করতে দেয় শ্যামলী। আর সঙ্গে সঙ্গে ওকে বুকে চেপে জড়িয়ে ধরে চুমোয় চুমোয় ব্যতিব্যস্ত করে তোলে। শুধু কি তাই, খোকনকে স্নান করাতে পুরো 1 ঘন্টা সময় নেয় শ্যামলী। আর সেই সময় কত প্রলাপ যে বকে যায়,
ইয়ত্তা নেই, অর্থও নেই, আজে বাজে কথার পর কথা। খোকন হয়তো নিজের মনেই হাসে, নিজের মনেই ঠোঁট ফুলিয়ে কেঁদে ওঠে, সঙ্গে সঙ্গে আনন্দে নেচে ওঠে শ্যামলী। খোকন ওর কথা বুঝতে পেরেছে, খোকন ওকে ছেড়ে থাকতে চায় না, ইত্যাদি ইত্যাদি। করুণাময় হেসে বলে, শেষে নিউমোনিয়া ধরিয়ে ছাড়বে। তা সত্যি। নীলাও কৌতুক হাসে, বলে, ভয়ও হয়, আবার ভাবি বেচারির কোলে তো আসেনি কেউ, দুদিনের জন্য না হয় একটু ভুলেই থাকলো। কিন্তু ক্রমশই যেন উৎসাহে আনন্দে উদ্দাম হয়ে ওঠে শ্যামলী। আর নীলা ভয় পায়। শ্যামলীর কথায় আর ব্যবহারে কি যেন এক রহস্যের ইশারা ও দেখতে পায়, আশঙ্কায় চঞ্চল হয়ে ওঠে। করুণাময়কে প্রশ্ন করে নীলা, আচ্ছা, মেয়েটা কি পাগল নাকি গো? আজ দুপুরে দেখি কি ওর ঘরে খোকাকে কোলে নিয়ে। নীলা কথা শেষ করতে পারে না, হেসে গড়িয়ে পড়ে, মুখে আঁচল চাপা দিয়ে বলবার চেষ্টা করে, আর পর মুহূর্তেই কৌতুকের হাসিতে চাপা পড়ে যায় ওর কথা। করুণাময় একটু বিরক্তই হয়, প্রশ্ন করে, কি হলো, এত হাসছ কেন? আবার মুখে আঁচল চেপে নীলা কোনো রকমে বলে, খোকাকে জানো তো লুকিয়ে লুকিয়ে দুধ খাওয়াচ্ছিল না। তাতে তো হাসবার কি আছে? না না, বোতলের নয়। কিন্তু হাসি মিলিয়ে গেল একদিন নীলার মুখ থেকে। বিস্মিত হলো ও, চোখ চেয়ে চেয়ে ভালো করে তাকালো শ্যামলীর দিকে। নীলা বলল, কি বলছো ভাই, ঠিক বুঝলাম না। শ্যামলী কাঁদো কাঁদো গলায় বললে, সত্যি বলুন তো, বাড়িতে দোলনা না থাকলে মানায়? বাড়ির স্ত্রীই থাকে না। আচ্ছা, আপনার বাসায় দোলনা আছে তো? থাকবেই তো। ওকে এত করে বলি, তবু একটা দোলনা কিনে দিল না একদিনও। কতই বা দাম? সান্ত্বনা সুরে নীলা বলল, দোলনার লোক আসুক, তারপরে কিনবে না হয়। শ্যামলী ঠোঁট উল্টাল, আপনিও ওই কথা বললেন? দোলনা থাকলে কত সুন্দর দেখায় বলুন তো। ঠিক হয়েছে, এইবার খোকনের জন্য আনতে বলবো। নীলা সহাস্যে বললে, তাই বলো। কিন্তু লক্ষ্য করলে যত দিন যায় ততই যেন কি এক পরিবর্তন স্পষ্ট হয়ে ওঠে শ্যামলীর দেহ মনে। খোকনের মুখের দিকে তাকিয়ে থাকে উদাস হয়ে ঘণ্টার পর ঘণ্টা, কি যেন ভাবে, কিংবা কিছুই যেন ভাবে না। প্রথম প্রথম বেশ একটা কৌতুক বোধ করত নীলা। ক্রমশ একটা বিদ্বেষ ভাব জাগতে শুরু করল ওর মনে। খোকনকে সত্যিই যেন ছিনিয়ে নিতে চায় শ্যামলী। এক মুহূর্তের জন্য নীলার কাছে আসতে দেয় না তাকে। রাত্রে নিজের কাছে নিয়ে শোবার জেদ ধরে। এমন সময় হঠাৎ একদিন নীলা বললে, কালই আমরা চললাম ভাই। খোকন থাকবে তো এখানে? ক্রোধ তো দূরের কথা, শ্যামলীর কথা শুনে নীলা হেসে ফেললে, বললে, না না, ওকেও তো নিয়ে যাব, ভয় নেই, তোমার কোল আলো করেও খোকন আসবে। শ্যামলী অর্থহীন উদাস দৃষ্টিতে তাকালো নীলার মুখের দিকে। নীলার কোনো কথাই যেন কানে যায়নি ওর, অর্থ বোঝেনি কোনো কথার। তারপর হঠাৎ চিৎকার করে উঠল, না না না, খোকন যাবে না, খোকনকে যেতে দেব না। নীলা উত্তর দিল না, সেখান থেকে সরে গেল। আর কিছুক্ষণ পরেই খোকনের কান্না শুনে করুণাময় আর নীলা দুজনেই ছুটে এলো। শ্যামলীর কোল থেকে খোকন পড়ে গেছে। নীলা খোকনকে কোলে তুলে নিয়েই শ্যামলীকে যেন কি বললে ক্রোধের স্বরে। করুণাময় বললে, কোল থেকে হঠাৎ পড়ে গেছে, ওর কি দোষ? পড়ে গেছে? হ্যাঁ, পড়ে গেছে। ডাইনি ইচ্ছা করে ফেলে দিয়েছে ওকে। না, আর নয়, আজই ফিরে চলো, আমরা আজই ফিরে যাব। শ্যামলীর চোখে তখন উদ্ভ্রান্ত দৃষ্টি, আঁচল খসে পড়েছে কাঁধ থেকে। কোনো কিছুই ও যেন দেখতে পাচ্ছে না, বুঝতে পারছে না। শুধু একজোড়া সজল বড় বড় চোখ মেলে ও সামনের আকাশের দিকে তাকিয়ে আছে, আর মনে মনে বিড়বিড় করছে, না, খোকনকে আমি যেতে দেব না, খোকনকে আমি যেতে দেব না। বিদায়ের মুহূর্তেও ওই একই কথা লেগে রইল ওর মুখে। সিঁড়ি আগলে দুহাত মেলে বাধা দেবার চেষ্টা করলেন নীলাকে, খোকনকে যেতে দেব না, খোকনকে যেতে দেব না। নিবারণকে সরিয়ে আনবার চেষ্টা করতেই হঠাৎ খেপে গেল যেন শ্যামলী। রাগে ক্ষোভে মাটিতে লুটিয়ে কাঁদতে শুরু করলে। করুণাময় নিবারণকে আড়ালে ডেকে বললে, ওকেও স্টেশনে নিয়ে চলুন, তাহলে বাধা দেবে না হয়তো। শেষে তাই হলো। নিবারণ বললে, না,
খোকন যাবে না, চলো স্টেশন থেকে ফিরিয়ে আনবো আমরা। চট করে উঠে বসল শ্যামলী। সমস্ত মুখ খুশিতে উচ্ছল হয়ে উঠল ওর। সত্যি সত্যি ফিরিয়ে আনবে? চৌখাম্বার গলিতে আলো ঝলমল করে উঠল। সন্ধ্যা নামল শহরের বুকে। তারা চিকচিক গঙ্গার জল ক্রমশ কালো হয়ে গেল। তিমির পিঠের মতন পিচের রাস্তার মসৃণতায় অন্ধকার জমাট বাঁধল। আর সেই গা ছমছম অন্ধকার ভেদ করে আবার টাঙা ছুটল সেই পুরনো রাস্তা ধরে। তেমনি আঁকা বাঁকা মেটাল রোডের ওপর দিয়ে চৌখাম্বার উজ্জ্বল বাজার পার হয়ে টাঙা ছুটল। গাছের ছায়ায় ছায়ায় মাঠের নির্জনতা মাড়িয়ে দীর্ঘশ্বাসের মতন আশঙ্কা চুপচুপ নিঃশব্দতায় টাঙার ডুমডুমি আর ঘোড়ার খুঁড়ের টপাটপ আওয়াজ ভাসল শুধু। চাঁদ জ্বলা আকাশের দু একটা রূপালী স্ফুল্লিঙ্গ হয়তোবা এখানে ওখানে রাস্তার ধারের শাখা পল্লবিত গাছের ফাঁকে উঁকি দিয়ে ঠিকরে পড়ছে। আর সে চাঁদ উঁকি দেওয়া রাস্তার অন্ধকারে ছুটে চলল ওরা। ঠিক তেমনইভাবেই করুণাময় আর নীলা বসে আছে পাশাপাশি, আর পিঠে পিঠ দিয়ে শ্যামলী আর নিবারণ। গঙ্গার ব্রিজ এগিয়ে এলো। অতিকায় একটা প্রাগৈতিহাসিক জন্তুর মতন দেখালো ব্রিজের ইস্পাত কাঠ কংক্রিটের আকৃতি। ওপরের পরিচ্ছন্ন আকাশ আর নিচে গঙ্গা স্রোতে চোখের তারার মতন কালোর গভীরতা। সুমুখে নির্জন নিঃশব্দ পথ। ঝুমঝুম ঝুমঝুম শব্দ করে পোলের উপর উঠল টাঙাটা। দমকে দমকে ঠান্ডা বাতাস এসে লাগলো কানে চুলে শ্রান্ত মুখের ওপর। আর সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল শ্যামলী, আমি খোকনকে ছেড়ে যাব না, খোকনকে ছেড়ে যাব না। নিবারণ হঠাৎ রূঢ় স্বরে একটা ধমক দিল। শ্যামলী চুপ করে গেল। ব্রিজের মসৃণ পথ অতিক্রম করে ইতিমধ্যেই নিচে নেমে এসেছে টাঙা। সামনেই বড়শির মতন একটা বাঁক, আর বাঁক ঘুরতে গিয়ে হঠাৎ একটা ঝাঁকানি দিয়ে টাঙা থেমে গেল। চাকার দিকে তাকিয়ে টাঙাওয়ালা বললে, যাবে না হুজুর, চাকা টাল খেয়েছে। যাবে না, যাবে না? লাফিয়ে নিচে নামল শ্যামলী। তারপর আবার চিৎকার করে উঠল, না না না, আমি খোকনকে ছেড়ে যাব না, খোকনকে ছেড়ে যাব না। আর চিৎকার করতে করতে গঙ্গার দিকে, গঙ্গার ব্রিজের দিকে ছুটে গেল শ্যামলী। রুক্ষ চুল পিঠের ওপর ভেঙে ছড়িয়ে পড়ল। শাড়ির প্রান্ত খসে পড়ল শরীর থেকে উন্মাদের মতো। উদ্ভ্রান্তের মতন ছুটে গেল শ্যামলী। আর পিছনে পিছনে নিবারণও ছুটে গেল। মুহূর্তের মধ্যেই অন্ধকারে ওরা মিলিয়ে গেল। শুধু নিঃশব্দ নিঝুম রাতের অন্ধকারে একটা চিৎকার বারবার ভেসে এলো, আমি খোকনকে ছেড়ে যাব না, খোকনকে ছেড়ে যাব না। আর তার পেছনে নিবারণের কর্কশ গলার ডাক, শ্যামু ফিরে এসো, শ্যামু, শ্যামলী ফিরে এসো। করুণাময় হঠাৎ দেখলে দূরে, অনেক দূরে চাঁদের আলোয় সিলুয়েটের ছবির মতন একটা ছায়া শরীর ঠিক ব্রিজের থামের আড়ালে এসে থমকে থামল। করুণাময় চিৎকার করে উঠল, শ্যামলী, শ্যামলী। তারপর সেই ছায়া শরীর অদৃশ্য হয়ে গেল। অনেকক্ষণ পরে ব্রিজের থামটার কাছে এসে পৌঁছল করুণাময় আর নীলা। তন্ন তন্ন করে খুঁজে দেখল, কিন্তু শ্যামলী নেই। নিবারণ, নিবারণ কোথায়? নিবারণও নেই। শুধু টর্চের তীব্র আলোয় কি যেন চকচক করে উঠল। আবার সেদিকে আলো ফেললে করুণাময়, না, শ্যামলী না। ব্রিজের একটা বল্টুতে এক ফালি কাপড় লেগে রয়েছে, হাওয়ায় পতাকার মতন উড়ছে পতপত করে। শাড়ি ছেঁড়া এক টুকরো কাপড় কোত্থেকে উড়ে এসে লেগেছে কে জানে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আজকে এই গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে, আর যদি ভালো নাও লেগে থাকে তাও কমেন্ট করে জানাবেন। আমার গল্প পাঠ ভালো লেগে থাকলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি চেষ্টা করছি খুব ফ্রিকোয়েন্টলি গল্প দেওয়ার। আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।